আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি ও কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউসুফ, ভাইস প্রেসিডেন্ট, যমুনা ব্যাংক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হারুনুর রশিদ, হেড অফ কমিউনিকেশন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক। আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে ব্যাংকিং বিষয় নিয়ে কথা বলে থাকি, কথা বলি ইকোনমির বিষয়গুলো নিয়ে, কথা বলি এর প্রভাব নিয়ে এবং কোভিড-19 এর প্রভাব নিয়ে। কোভিড-19 এর প্রভাব কিন্তু আবারও বেশ জোরালোভাবে পড়তে শুরু করেছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে দিন দিন কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং ব্যাংকের ভেতরেও কিন্তু আমাদের যারা চাকরি করেন ব্যাংকার, তারাও কিন্তু আক্রান্ত হয়ে পড়ছেন। তো এই কোভিডের প্রভাব এবং তার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আমাদের চোখের সামনে চলে আসছে, আমরা রোজ রোজ পত্রিকায় দেখতে পাচ্ছি মানি লন্ডারিং এর বিষয়টা চলে আসছে। নানাভাবে মানি লন্ডারিং করা হয়েছে বেশ কয়েক বছরে, সে ব্যাপারে এখন সরকার নড়ে চড়ে বসেছে, সোচ্চার হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা চলে যেতে চাই মোহাম্মদ ইউসুফ আপনার কাছে। আপনার সাথে আমরা কথা বলতে চাই, আপনি যেহেতু ব্রাঞ্চ লেভেল ব্যাংকিং করছেন, সেহেতু আপনার কাছে আমরা জানতে চাই যে দ্বিতীয় ধাক্কা কিন্তু করোনা মহামারী শুরু হয়ে গেছে বলতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সংখ্যক মানুষ আবারও আক্রান্ত হতে শুরু করেছেন। তো এই ধাক্কায় আপনারা ব্যাংকের কার্যক্রমে কি কি পরিবর্তন এনেছেন বা কিভাবে চালাচ্ছেন এখন? ধন্যবাদ। শুরুতেই চ্যানেল এসকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আসলে ঠিকই বলেছেন, কোভিড-19 এর দ্বিতীয় ধাক্কা, যেটা সেকেন্ড ওয়েভ, সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা এই বছরের মার্চের দিকে যখন আমাদের কোভিড-19 এর কারণে যখন লকডাউন শুরু হয়, আপনি নিশ্চয়ই জানেন, তখন অন্যান্য জরুরি পরিষেবার মধ্যে ব্যাংকিংটাও পরিগণিত এবং ব্যাংকিং সেবাটাকে এই লকডাউনের মধ্যেও চালু রাখতে হয়েছিল। তো সেই সময় ব্যাংকার বা ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলো বা বাংলাদেশ ব্যাংক থেকে ডিরেক্টিভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডিরেকশন অনুযায়ী, সেন্ট্রাল ব্যাংকের একটা পরামর্শ অনুযায়ী যে ধরনের আন্তর্জাতিক মানে যে স্বাস্থ্যবিধি হু প্রেসক্রাইব করা যে নির্দেশিকাগুলো, সেগুলো ব্যাংক মোটামুটি অনুসরণ করেছে। এখন এই পরিষেবা দিতে গিয়ে ব্যাংকাররা, আপনি জানেন, অনেক ব্যাংকার কিন্তু আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে অনেক ব্যাংকার। সম্ভবত সিটি ব্যাংকের একজন কর্মকর্তার মৃত্যু দিয়ে সম্ভবত ব্যাংকারদের মৃত্যুর মিছিলটি শুরু হয়। এরপর কিন্তু বিভিন্ন ব্যাংকের অনেক ব্যাংকার কিন্তু মৃত্যুবরণ করেছে। যেহেতু যতই চ্যালেঞ্জ থাকুক, যতই কষ্ট হোক, ব্যাংকাররা কিন্তু জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে কিন্তু তাদের পরিষেবাগুলো দিতে বদ্ধপরিকর এবং সেটাই তারা মানে লকডাউনের সময় কিন্তু তাদের সেবারা চালিয়ে যেতে বাধ্য হয়েছে বা চালিয়ে গেছে। জি, জনাব ইউসুফ, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছিলাম লকডাউনের সময় একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে রোটেশন করে দেওয়া হয়েছিল। ব্যাংকাররা যারা কাজ করতেন তাদের কাজটাকে রোটেশন করে দেওয়া হয়েছিল। তো এখন আসলে কোনো ব্যাংক কি রোটেশন করেছে ব্যাংকারদের অফিস করাটা, সে সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? না, লকডাউন সময় রোটেশনটা ছিল, তখন তো আসলে বন্ধই ছিল সরকারিভাবে। এখন তো ওরকম কোনো সার্কুলার নাই বা সরকারি কোনো বন্ধ বা ছুটি, সাধারণ ছুটি যেটা, সেরকম কোনো সাধারণ ছুটি যেহেতু সরকারিভাবে যেহেতু কোনো ঘোষণা নেই, সুতরাং ওভাবে রোটেশন করার কোনো সার্কুলার জারি হওয়ার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। যদিও সেকেন্ড ওয়েভের একটা ধাক্কা চলছে, যেহেতু সরকারিভাবে সাধারণ ছুটির আওতায় আসেনি ব্যাংকগুলো, স্বাভাবিকভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে ওরকম রোটেশন করা বা প্রাইভেট ব্যাংকগুলো মতো রোটেশন করার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। তবে আপনি যে প্রশ্নটি শুরুতে করেছেন, আমি সেই জায়গাটা একটু আসতে চাই। সেটি হচ্ছে আমরা কিভাবে আসলে ব্রাঞ্চ লেভেলে, যেখানে আমাদের অনেক জনসাধারণ, আমাদের গ্রাহকরা আসেন, তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করছি স্বাস্থ্য ঝুঁকি এই অবস্থায়। স্বাস্থ্য ঝুঁকি যেহেতু দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে, সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বেড়েছে। তো আমরা শুরু থেকে যেই নির্দেশিকাগুলো ছিল, সেই নির্দেশিকাগুলো, যেমন
নো মাস্ক নো এন্ট্রি সরকারের যে নির্দেশিকা সেটা আমরা পরিপূর্ণভাবে ব্রাঞ্চে পালন করছি। আমাদের ব্রাঞ্চে পরিষ্কার ইন্ডিকেশন দেওয়া আছে এবং আমাদের সিকিউরিটি গার্ড যারা তারা এই জায়গাটায় মাস্কটাকে খুব বেশি এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। মাস্ক ছাড়া আমরা কেউ থাকছি না অফিসের প্রিমিসের মধ্যে। এবং আমি যে ব্রাঞ্চে দায়িত্ব পালন করি সেই ব্রাঞ্চের এক্সাম্পল দিয়ে আপনাকে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে ব্রাঞ্চের মধ্যে আমাদের ব্রাঞ্চ টিমের একটা ডেডিকেটেড টিম আমরা গঠন করে দিয়েছি যারা ব্রাঞ্চের টোটাল হাইজিনটাকে মেনটেন করে। আগে আমরা যে ক্লিনিনেস গুলো আমরা মেনটেন করতাম এখন অনেক বেশি সচেতন। এছাড়াও গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহক যখন অনেক বেশি গ্রাহকদেরকে আসলে সেবা নিতে হয় ক্যাশ কাউন্টার থেকে বা ফ্রন্ট ডেস্কে যারা গ্রাহক সেবা দেন, ওখানে কিন্তু আমরা কিউ সিস্টেমটাকে খুব ডিস্টেন্স রেখে, যেটা 6 ফিট দূরত্ব বা 3 ফিট দূরত্ব মিনিমাম, ওরকম একটা দূরত্ব রেখে কিন্তু আমরা কিউটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, যাতে পিপলস পাবলিক ইন্টারাকশন বা ক্লোজ কন্ট্যাক্টে যেন যতটুকু সম্ভব আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা নিজেরাও যতটুকু সম্ভব আমাদের অফিসার এক্সিকিউটিভ স্টাফ সবাইকে বলে দেওয়া আছে আমরা যেন অবশ্যই অফিসের ভিতর আমরা মাস্ক পরে থাকি। এই হচ্ছে আমাদের মোটামুটি কোভিড-19 এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলার যে প্রাথমিক মানে প্রস্তুতি, সেটি আপনাকে আমি আপনার সামনে শেয়ার করলাম। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই হারুনুর রশিদ, হেড অফ কমিউনিকেশন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আপনার সাথে। আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউসুফ যেমনটি বলছিলেন যে ব্যাংকগুলোর মধ্যে কাস্টমার এবং ব্যাংকারের মধ্যে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, ব্যাংকাররা এবং কাস্টমাররা সকলে মাস্ক ব্যবহার করছেন এভাবে করে এবং স্যানিটাইজার ব্যবহার করছেন, যতটুকু সম্ভব ততটুকু কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে কোভিডের সংক্রমণ না হয়। কিন্তু বাড়ছে কিন্তু বটেই, কিছুতেই যেন থামানো যাচ্ছে না। আমরা যতই প্রস্তুতি গ্রহণ করছি না কেন, কোনো না কোনোভাবে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আসলে কি করণীয়, কি করা যায় এক্ষেত্রে আমাদের নিজেদেরকে কিছুটা রক্ষা করার জন্য? অ্যাটলিস্ট আমরা যেহেতু ব্যাংক নিয়ে কথা বলছি, আমাদের ব্যাংকের প্রিমাইসটাকে যদি আমরা অন্ততপক্ষে কিছুটা সুরক্ষা করতে চাই। দেখুন, ব্যাংকগুলো চেষ্টা করছে যে যাতে গ্রাহকরা আক্রান্ত না হন, গ্রাহকরা যেন একটু সচেতন হন, গ্রাহকরা আক্রান্ত না হওয়ার জন্য যে পদক্ষেপগুলো মানুষের নেওয়ার কথা সেই পদক্ষেপ গ্রাহকরা গ্রহণ করেন, সেজন্য ব্যাংক কিন্তু চেষ্টা করছেন। ব্যাংক চেষ্টা করছে, ব্যাংক তার সে বলছে যে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু অনেক কাস্টমার দেখা যাচ্ছে সেটা তারা মানতে চাচ্ছেন না। তারা ব্যাংকে আসছেন, তাদের অনেকেই দেখা যাচ্ছে মাস্ক ব্যবহার করছেন না, অনেকেই স্যানিটাইজার ব্যবহার করছেন না। আসলে ব্যাংকগুলো তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। আমার যেটা ধারণা, আমার যেটা মতামত সেটা হচ্ছে গ্রাহকদের একটু সচেতন হতে হবে। যারা ব্যাংকে আসেন তারা তো একেবারে বলবো যে অসচেতন মানুষ না। তারা যদি একটু সতর্ক হন, তারা যদি নিজেদের চলাফেরায় একটু ডিস্টেন্স মেনটেন করে চলেন, তাহলে হয়তোবা এই ঝুঁকি, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে ব্যাংকগুলো চেষ্টা করছে, তাদের চেষ্টার মাত্রা আরেকটু বাড়াতে হবে, যেন তাদেরকে একটু কঠোর হতে হবে যে আপনার মাস্ক নেই, ঠিক আছে আপনি মাস্কটা নিয়ে আসেন, মাস্ক না আনলে আপনি শাখায় ঢুকতে পারবেন না। আমি বলছি ব্যাংক চেষ্টা করছে, কিন্তু চেষ্টার মাত্রাটা আরেকটু বাড়ানো উচিত, যেন গ্রাহক কোনোভাবেই মাস্ক ছাড়া বা মাস্ক বিহীন অবস্থায় শাখায় প্রবেশ করতে না পারে। জি, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আবার একটু কথা বলতে চাই মোহাম্মদ ইউসুফ, যেমনটি বলছিলেন হারুনুর রশিদ, আমরা কি সবগুলো ব্যাংকে আপনার কি মনে হয় যে এভাবে বলা হচ্ছে যে মাস্ক ছাড়া আপনি নো মাস্ক নো সার্ভিস, এটা আমরা নিশ্চিত করতে পেরেছি কি? আমি যদি আবার স্পেসিফিক আমার শাখায় বলি, আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করার পরেও আমি বলবো না যে আমি শতভাগ সফল হতে পেরেছি। এখানে না পারার পিছনে যতটা না কিছুটা ব্যাংকের কর্মচারীদের যেমন কিছুটা দায় যদি থাকে, পাশাপাশি আমি বলবো গ্রাহকদেরও অনেক ক্ষেত্রে অসচেতনতা বা এক ধরনের পাত্তা না দেওয়া। আপনি জানেন যে আমি চট্টগ্রামে কাজ করি। চট্টগ্রামের একটা খুব ব্যস্ত এরিয়া, বাণিজ্যিক এলাকা, রেজদির বাজার। খুব ব্যস্ত এলাকা। এখানে অনেক ধরনের অনেক ক্যাটাগরির মানুষ কিন্তু গ্রাহক এখানে আছেন। খুব শিক্ষিত সচেতন মানুষ যেমন আছেন, এখানে খুব শ্রমজীবী পর্যায়ের তাদেরকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি ব্যাক পেতে হয়। যারা আসলে ঠিক কিছুটা ধর্মবিরোধার জায়গা থেকে বলবো, তারা মাস্ক ব্যবহারের ব্যাপারটাকে কিছুটা উদাসীনতা দেখান। অনেকটা যদি স্পেসিফিক বলি, ওনারা ভেবে বলতে চান উপরে আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আমি বলবো এটা এক ধরনের সচেতনতার অভাব এবং ধর্ম নিয়ে পরিষ্কার বা সুস্পষ্ট উপলব্ধির অভাবের কারণে
এই জিনিসটা হচ্ছে, যে কারণে আমরা শতভাগ মার্কসটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারছি না, যদিও আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা আছে আমরা ঠিক। শতভাগ এটা বাস্তবায়ন করার। নিশ্চয়ই চেষ্টা করবেন এবং যদি আমরা একটু কঠোর হই যে আপনি মাস্ক জি, ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবেন না, আপনাকে অবশ্যই মাস্ক নিয়ে আসতে হবে। জি, প্রয়োজনে আপনি সেবাটা খানিকক্ষণ পরে নিন, আপনি মাস্ক নিয়ে জি, আসুন। এভাবে যদি আমরা একটু কঠোর হই, নিশ্চয়ই প্রত্যেকটা শাখায় মানুষ আর মাস্ক ছাড়া আসতে পারবেন না। বিশেষ করে ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে। কারণ জি, ঢাকার ভেতরে মোটামুটি মানুষকে আমরা দেখি যে মাস্ক বা ঢাকার ভেতরকার ব্রাঞ্চগুলো কিন্তু এক্ষেত্রে যথেষ্ট সচেতন। আমরা জি, কথা বলতে চাচ্ছিলাম প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেনের সাথে। বারবার উনার সাথে কথা বলতে গিয়েও আমরা কথা বলতে পারিনি। প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। একটু অন্য বিষয়ে, কোভিড থেকে বেরিয়ে এসে একটু অন্য বিষয়ে। কোভিডের আগের ঘটে যাওয়া বিষয় যেটার এখন আমরা দেখছি যেটা নিয়ে তোড়জোড় চলছে বা কথাবার্তা চলছে বা কিছুটা এগুচ্ছে এই বিষয়টা। বেশ কিছু মামলাও আমরা হতে দেখেছি। সেটা হচ্ছে যে অর্থ পাচার। অর্থ পাচার গত বেশ কয়েক বছরে আমরা দেখেছি যে বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারী তারা কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করেছেন। অন্যদিকে আমরা দেখেছি শুধু তারাই নন, ব্যবসায়ী বা অন্যান্য অ পেশার মানুষ তারাও কিন্তু অর্থ পাচার করেছেন। তো এই অর্থ পাচারটা আম যখন হয়ে গেল শত কোটি, হাজার কোটি টাকা আমরা এখন হিসেব মিলাচ্ছি যে কত কোটি টাকা পাচার হচ্ছে। যখন হচ্ছিল একে, একে তখন কি আমরা আম মানে আমাদের সিস্টেমের মধ্যে কি কোনো সমস্যা ছিল কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি, হ্যাঁ, জি। ধন্যবাদ আপনাকে। আসলে অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির একটি বড় সমস্যা। এটা শুধু আজকের থেকে না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এটি আমাদের অর্থনীতির একটি বড় সমস্যা। সর্বশেষ যদি আমরা তথ্য একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রকাশ করেছে, তাতে এই অর্থ বছরে ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশে প্রায় বাংলাদেশ থেকে রাজনীতিবিদ, চাকুরিজীবী, ব্যবসায়ী বা বিভিন্ন মানুষ দ্বারা প্রায় ৫ বিলিয়নের উপর টাকা অর্থ ৫ বিলিয়নের উপর অর্থ পাচার হয়েছে। এগুলো ইউরোপিয়ান, অস্ট্রেলিয়া বা নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে হয়েছে। সুইস ব্যাংকে অর্থ পাচারের একটা কাহিনী তো আমরা সবসময় জানি এবং সুইজারল্যান্ডের একটা আইন আছে। যে আইনে তারা যারা বিদেশি ডিপোজিটর সে ব্যাংকে টাকা অবৈধভাবে পাচার করে রাখে তাদের নাম তারা প্রকাশ করে না। সুতরাং সেই দিক একটা আছে। আর আপনি যেটি বলছেন যে দেশের মধ্যে আমাদের দুর্বলতা আছে কিনা, আমি তো বলবো যে প্রধান দুর্বলতাটা আমাদের মানিটারি বা আর্থিক যে গভর্নেন্স, আর্থিক ম্যানেজমেন্ট বা মানি লন্ডারিং যে আইন, সেই আইনের দুর্বলতার কারণেই এটি বেশি করে ঘটছে। অর্থাৎ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, বিশেষ করে সম্প্রতি যে রিপোর্ট আসছে সেখানে বাংলাদেশের বড় বড় চাকরিজীবী যারা আমলা, সরকারি আমলা যারা এবং রাজনীতিবিদ যারা, তারা ব্যাপক পরিমাণ তাদের যে অর্থ উপার্জন, কালো টাকা উপার্জন, এই কালো টাকা তারা সাদা করতে পারে না ট্যাক্সের মাধ্যমে, বা সুযোগ দিলেও তারা সাদা করে না, বরং এই টাকাটা তারা বিভিন্নভাবে পাচার করছে। আমরা কয়েকদিন আগেই বেগমপাড়ার কথা শুনেছি, কানাডায় বেগমপাড়া আছে। অর্থাৎ আমাদের এখান থেকে অর্থ উপার্জন হয়, সেই উপার্জিত অর্থটা তারা বিদেশে পাচার করছে, কানাডায় পাচার করছে, আমেরিকায় পাচার করছে। অর্থাৎ তাদের জন্য যে সেফ হ্যাভেন, আমি একসময় মালয়েশিয়ায় ছিলাম, সেখানে সেকেন্ড হোম নামে মালয়েশিয়ার একটা প্রকল্প আছে। সেই সেকেন্ড হোমে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি যদি ও দেশে আপনি নিয়ে যান, তাহলে আপনাকে তারা নাগরিকত্ব দিবে বা একটা রেসিডেন্টশিপ দিবে, পূর্ণ নাগরিকত্ব না হলেও একটা পার্মানেন্ট রেসিডেন্টশিপের সুযোগ দিবে। তো সেখানে একটা নিউজ তখন আমি দেখেছিলাম ২০০৬ সালে, যে সেখানে সেকেন্ড হোমের যে সুযোগ সুবিধা গ্রহণকারী, সেই তালিকায় বাংলাদেশিরা প্রথম। বাংলাদেশ একটা দরিদ্র দেশ হলেও বাংলাদেশিরাই প্রথম। সুতরাং আমাদের যে আর্থিক ম্যানেজমেন্ট এবং এই ক্ষেত্রে যে প্রশাসনিক দুর্বলতা, গভর্নেন্সের দুর্বলতা এবং টাকা যারা মানি লন্ডারিং করছে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে সরকারের অনীহা এবং ব্যাপক পরিমাণ কালো টাকা উপার্জনের সুযোগ,
এগুলোই আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। পাশাপাশি অন্য যে দেশগুলো যেমন সুইজারল্যান্ড বা তারা ক্যাচ করছে আমাদেরকে, তারা ক্যাচার হিসাবে আছে যে ডেভেলপিং কান্ট্রি থেকে এইভাবে টাকাগুলো যদি চলে যায়, এটা ওভার ইনভয়েসের মাধ্যমে হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ওভার ইনভয়েসের মাধ্যমে যেমন হচ্ছে, তেমনি এটি হুন্ডির মাধ্যমে যাচ্ছে। এবং এখানে এই ক্ষেত্রে যদি শাস্তির ব্যবস্থা বা সরকার যে এদেরকে খুঁজে বাই করবে, শাস্তি দেবে, সেই ব্যবস্থাটা, আগ্রহটাও আমাদের সরকারের খুব একটা নেই। আমরা মাঝে মাঝে চিৎকার করি, একথা সত্য যে এই $5 বিলিয়ন বছরে $5 বিলিয়ন বা $5 বিলিয়ন বেশি যদি বাংলাদেশে বিনিয়োগ হতো, বাংলাদেশের গ্রোথ রেট আরো 1% করে বেড়ে যেত। আমাদের হয়তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদের এত মানে মরিয়া হয়ে উঠতো না। এর পাশাপাশি আমাদের কিন্তু হুন্ডির মাধ্যমেও ব্যাপক পরিমাণ টাকা বাইরে চলে যাচ্ছে। সুতরাং এটি আমাদের নিজেদেরও একটা প্রবলেম। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। হারুনুর রশিদ, আপনি অনেকদিন যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আপনার কাছে এবার একটু জানতে চাই, যেমনটি আমাদেরকে প্রফেসর সাহেব বললেন যে মানি লন্ডারিং আইনের দুর্বলতা রয়েছে। প্রথমত আপনি সে জায়গায় কিছু বলবেন কিনা যে মানি লন্ডারিং আইনের কি দুর্বলতা আছে? না, একটা হচ্ছে বাংলাদেশের সব আইন ঠিক আছে, আইনের প্রয়োগ নেই। আমরা যদি বলি মানি লন্ডারিং এর যে বিষয় সামনে আসছে, বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, এটা বৈশ্বিকভাবে অনেক আগে থেকে স্বীকৃতি আছে। ওয়ার্ল্ড আপনাদের গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি একটা সংস্থা, তারা প্রতি বছরে রিপোর্ট প্রদান করছে। পানামা পেপারস, প্যারাডাইস পেপারস, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, সবগুলোতেই আসছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। প্রথমে সমস্যা যেটা ছিল, সেটা বাংলাদেশ থেকে আসলে কখনো স্বীকারই করা হয়নি যে আমাদের কিন্তু টাকা পাচার হয়। তারা সবসময় যারা পাচার নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা আগে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ছিল, এখন তারা স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, তারা সবসময় বলে আসছে এটা একটা মন গড়া রিপোর্ট, এর আসলে কোনো তথ্যভিত্তিক প্রমাণ তারা কখনো পাননি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে দু একটা কেস, যেমন অমক একটি ব্যক্তি ক্রিসেন্ট গ্রুপ যদি আমরা সম্প্রতি বলি, যে তারা কিছু অংশ পেয়েছে যে হ্যাঁ ক্রিসেন্ট গ্রুপ কিছু টাকা পাচার করেছে। সম্প্রতি দুদকের চেয়ারম্যান বললেন যে সরকারি আমলাদের টাকা তারা কিছু আমলা পেয়েছেন, তারা বেগম পাড়ায় বাড়ি করেছেন সরকারি, এদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে। কিন্তু টাকা বাংলাদেশে পাচার হয়, এর কিন্তু অনেক বড় বড় উদাহরণ আছে, যেটা আমরা একটু চোখ খুলে দেখতে পারি। যেমন আমি যদি বলি 2009 থেকে 2013 সালে বাংলাদেশের ব্যাংকগুলো ব্যবসায়ীদের অধিক পরিমাণ লোন দিয়েছে। সেই লোনের টাকা পরবর্তীতে ব্যাংকগুলো ফেরত পায়নি। যারা লোন গ্রহণ করেছেন তাদের অধিকাংশই বিদেশে চলে গিয়েছেন, কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং। এরপর আরেকটা শ্রেণী যারা আছে আমলা, যারা সবসময় সরকারের নীতি নির্ধারকের পর্যায়ে ছিলেন, এই শ্রেণীর আমলারা, তারা বেশিরভাগ তাদের পছন্দের জায়গা আমেরিকা এবং কানাডা। আমরা জানি যে সেখানে বেগম পাড়া আছে, তাদের বউ স্ত্রী সন্তানরা সেখানে থাকেন এবং তাদেরকে সেখানে লেখাপড়া করান, সেখানেই তাদের বাড়ি গাড়ি করেন এবং সে পরবর্তীতে চাকরি জীবন শেষে ওই আমলারা ওখানেই চলে যান। মূলত আমরা এখন দেখছি তিনটা শ্রেণী আমাদের এখান থেকে টাকা পাচার করছে। একটা হচ্ছে ব্যবসায়ী, একটা হচ্ছে রাজনীতিবিদ, আর একটা হচ্ছে সরকারি আমলা। এটা আমরা জানি, কিন্তু অ্যাকনলেজমেন্ট। জি, একটা বিষয় বলি, যেমনটি তিনি বলছিলেন, প্রফেসর সাহেব যে দুটো কথা বললেন, আরো দুটো কথা বললেন। একটি বললেন যে আইনের দুর্বলতা, আরেকটি বললেন যে প্রশাসনিক দুর্বলতা, এবং তার সঙ্গে বললেন যে শাস্তির ব্যবস্থা। এই তিনটা সমন্বয় নেই, এই সমন্বয় নেই বিধায় পাচার হচ্ছে বলে তিনি বললেন। আপনি যদি ছোট করে একটু বলেন যে প্রশাসনিক দুর্বলতা টা আসলে কতটুকু রয়েছে, আর শাস্তির ব্যবস্থা। এখন আমরা যে দেখতে পাচ্ছি নানা রকম অর্থ পাচারের জন্য মামলা হচ্ছে, পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক রিপোর্ট হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির নামে। তো সেই জায়গাগুলো থেকে যে মামলাগুলো হচ্ছে, এগুলো কি আসলে শাস্তি পর্যন্ত যাবে বলে আপনার মনে হয়? আচ্ছা, যাক, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের মানি লন্ডারিং এর তো 80 থেকে 85% টাকা পাচার হয় ব্যাংকের মাধ্যমে, একটা সিস্টেমে, যেটি কখনোই আসলে সহজে প্রমাণ করা সম্ভব হবে না যে এটা হচ্ছে আসলে পাচারকৃত অর্থ। ওই টাকাটা গিয়েছে এক্সপোর্টের আড়ালে, ইম্পোর্টের আড়ালে। আইন আমাদের আছে যে হ্যাঁ মানি লন্ডারিং করলে আপনার কঠোর শাস্তি পেতে হবে, কিন্তু আমাদের যোগসাজশ তো অনেক
যোগ সাজসটা অনেক বেশি, যে প্রমাণ করা অনেক কঠিন হয়ে পড়বে যে আসলে এই এলসির এগেনস্টে এত টাকা মাল আসার কথা ছিল, এত টাকা আসলে ওই মালটার দাম এত না, ওই পণ্যটার দাম এত, ইনি হচ্ছে 10 টাকার পণ্য 100 টাকা দেখিয়ে 10 টাকার পণ্য আনছেন এবং বাকি এখানে কি 90 টাকা পাচার করেছেন। জি, আসলে এটা আছে এখানে কি আমাদের ব্যাংকারের কিছু করার ছিল? মানে 10 টাকার অবশ্যই পণ্য ব্যাংকার 100 টাকা এখানে ব্যাংকাররা যদি সঠিকভাবে তাদের পণ্য নেগোসিয়েশনটা সঠিকভাবে করতে পারে এবং তারা যদি ডেটাবেসটা মেনটেন করতে পারে। এখন ডেটাবেস মেনটেন করা তো খুবই সহজ, যে বিশ্বে একটা পণ্যের দাম কত হতে পারে, একটা কলমের দাম বিশ্বে আমেরিকায় কত, হংকং এ কত, একটা মেশিনারিজের দাম কত, সেটা কিন্তু এখন খুব সহজে জানা সম্ভব। জেনে শুনেও আমি যেটা দেখেছি 5-7 বছর ব্যাংকিং রিপোর্ট করে, ব্যাংকাররা কিন্তু জেনে শুনেও চুপ থেকে যে ঠিক আছে এটা তো অমুকের, এটা যাবে। কিন্তু এখন কি মাল আসবে, কত টাকা আসবে না আসবে, উভয় ব্যাংকার, আমাদের সাথে নিয়ন্ত্রক শাখা সংস্থা। ব্যবস্থাপক রয়েছেন। আমাদের সাথে আমি হারুনুর রশিদ, ওনাকে আপনার এই বিষয়টা নিয়ে একটু আপনাকে আমি আপনি আবারও কথা বলবেন, তবে ঠিক এই জায়গাটায় আমি একটু দ্বিমত বা সহমত আছে কিনা একটু জানতে চাই। মোহাম্মদ ইউসুফ, আপনি যমুনা ব্যাংকে রয়েছেন শাখা ব্যবস্থাপক হিসেবে, আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে ব্যাংকাররা জেনে শুনে সহযোগিতা করে? হারুন সাহেব খুব সুন্দর করে বলছিলেন, এবং প্রফেসর সাহেবের কথাও শুনছিলাম বিষয়টা নিয়ে। আসলে একটা দেশের একটা সিস্টেমে যখন একটা গলদ থাকে, এবং সেই সিস্টেমের পার্টিসিপেন্ট হিসেবে কিন্তু একটা অনেকেই কিন্তু এটা আমি বলবো, হ্যালো, শুনতে পাচ্ছেন জি, আমাকে? জি শুনতে পাচ্ছি। জি, এই সিস্টেমে একটা প্রসেসে কিন্তু অনেকেই কিন্তু পার্টিসিপেন্ট হিসেবে থাকেন। এখানে গ্রাহক, উনি যে ক্লায়েন্টের হয়ে আসলে ব্যাংক কাজটি করছেন, তাকেও কিন্তু তারও একটা সচেতনতা বলেন, তারও একটা মানে তার উপর একটা নজরদারিতে বলেন, একটা রাখার বিষয় আছে। সরকারের একটা এখানে দায় দায়িত্বের বিষয় আছে। এখানে ব্যাংকারের অবশ্যই, ব্যাংকার বলেন, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংকারের আসলে দায়িত্বটা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমেই সবচেয়ে বেশি, মানে সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্বে আসলে ব্যাংকারের দেয়। ব্যাংকারের যে পার্টটুকু হারুন সাহেব মেনশন করতে চাচ্ছিলেন, সেটা সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্বেই আসলে এটা ইমপ্লিমেন্ট করাটা অনেক সহজ হবে। মানে আমি এটা বলছিলাম, সেন্ট্রাল ব্যাংক থেকে যদি এই জায়গাটাতে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা বা আরো বেশি সুপারভাইজারি টুলস যদি ডেভেলপ করা যায়, এবং সেটা আমি মনে করি যে কিছুটা এখানে কাস্টমস এর সাথে একটা অ্যালাইন করে যদি একটা সুপারভাইজারি টুল যদি ডেভেলপ করা যায়, একটা উনি যেটা মেন করতে যাচ্ছিলেন একটা প্রোডাক্ট, হ্যাঁ ডেফিনেটলি আমি ওনার সাথে এগ্রি করি। একটা ইন্টারন্যাশনাল মার্কেটে একটা প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত, কত হতে পারে, কত রেঞ্জ হতে পারে, সেটা যদি ঠিক মতো ব্যাংক, কাস্টম ডিউটি এবং সরকারের যে বিভিন্ন এজেন্সি গুলো আছে, এগুলো থেকে যদি সমন্বিতভাবে যদি মনিটরিং গুলো করা হয়, আমার মনে হয় অর্থ পাচারের এই জায়গাগুলো একজন ব্যাংকার মানে যখন সেগুলো, একটা এন্ট্রি জি করতে যান, জি জনাব মোহাম্মদ ইউসুফ, একজন ব্যাংকার জি যখন একটা এন্ট্রি করতে যান বা একটা ব্যাংক যখন এনসি গুলো ওপেন করে, তখন ব্যাংক এটা যাচাই করে যে এই প্রোডাক্টটা যেটা আনা হচ্ছে এটার ইন্টারন্যাশনালে বাস্তবে এটার দাম কত, কত দামে আনছে, এটা কি ব্যাংকে যাচাই করার সুযোগ থাকে? এটা আসলে যাচাই করার এই মুহূর্তে আমাদের এখন যে সিস্টেম, ঠিক ব্যাংকাররা অতটুকু পর্যন্ত হয়তো যাচাইটা করছেন না। আমি স্পষ্ট করে যদি বলি, যাচাইটা করছেন না, বা এখানে হয়তো দুটো জিনিস কাজ করতে পারে। এখন একটা হচ্ছে কি, আমরা ডিপেন্ড করছি অন বিহাফ, উই আর ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট। এখন আমাদের আইনে বা আমাদের সিস্টেমে বা আমাদের কোনো গাইডলাইনে ঠিক সুস্পষ্ট করে এই জায়গাটাকে অ্যাড্রেস করা নেই। আমি যদি বলি, এই যে আপনি যে প্রাইস ভেরিফিকেশনের কথা বলছেন, যদি আইন বা বিধিমালার মাধ্যমে যদি ব্যাংকার থেকে যদি আরো বেশি স্পেসিফিক করে দেওয়া হয়, আমার মনে হয় এই প্রাইস ভেরিফিকেশনের জায়গাটা ব্যাংকার বোধহয় একা পারবেন না। এখানে এখানে রাষ্ট্রের একটা হস্তক্ষেপ বোধহয় লাগবে। কাস্টম ডিউটির একটা, কাস্টমস এর মাধ্যমে হয়তো এটা ইনভলভমেন্ট আসতে পারে, যে ইন্টারন্যাশনাল প্রাইসের এটা আসলে স্ট্যান্ডার্ড কতটুকু বা রেঞ্জ কতটুকু ভেরিফাই, যেহেতু মুক্তবাজার অর্থনীতি, প্রাইস যে এক জায়গায় থাকে তাও না, এটা মুভমেন্টের মধ্যে থাকে। তো ডেফিনেটলি ওই জায়গাটাতে ব্যাংকারের, আমি মনে করি যে ব্যাংকারের একার উপর এখানে দেওয়ার সুযোগটা ঠিক ওভাবে নেই, প্রাইস ভেরিফিকেশনের জায়গাটুকু যদি বলি। কারণ আমরা কাজ করছি অন বিহাফ অফ আওয়ার ক্লায়েন্ট। আমরা আমাদের, আপনারা জানেন যে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে নেগোসিয়েশন হয়, কিন্তু তাদের নিজেদের অ্যারেঞ্জমেন্টে কিন্তু নেগোসিয়েশনটা হয়। এখন সেই ক্ষেত্রে যদি, যেহেতু মুক্তবাজার অর্থনীতি, আমি ঠিক করে ওনাকে একজন ক্লায়েন্টকে ফিক্স করে বলতে পারি না যে আপনি না এত ডলার না, ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম। যেহেতু মুক্তবাজার অর্থনীতি প্রাইস ফ্লাকচুয়েট করতে পারে, হয়তো একই প্রাইস একজন ক্লায়েন্ট এত ডলারে বুক করছেন, আরেকজন ক্লায়েন্ট হয়তো তার চেয়ে $220 বেশি বেশি বুক করতে পারেন, বা পরিস্থিতি কিন্তু প্রাইসটা উঠে নামা করছে। তো সেই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়,
আমার মনে হয় আপনি যেটা বলতে যাচ্ছেন এখানে একটা সমন্বিত পদক্ষেপ লাগবে, যে এককভাবে ব্যাংকার, আমার মনে হয় না এখানে ব্যাংকার ঠিক ওভাবে করে এই রোলটা পুরোপুরি সাকসেসফুলি প্লে করতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ। আবারও ফিরে যেতে চাই হারুনুর রশিদ আপনার কাছে। হারুনুর রশিদ, জি। জি, আপনি যা আসলে বলছিলেন। উনি যে কথা বলছিলেন যে আসলে এটা কিভাবে রোধ করা যেতে পারে, এটা এখন তো শুধু ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক একা পারবে না। এটা মূল কাজ বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের, তার সঙ্গে বিএফআইউ তার বিএফআইয়ের কাজটাই তো শুধু মানি লন্ডারিং ঠেকানো, প্রতিরোধ করা এবং যদি তা চলে যায় সেটা ফেরত নিয়ে আসা। আর সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না সেটা সঠিকভাবে মনিটরিং করা। যদি সেন্ট্রাল ব্যাংক মনিটরিং করতে পারে তাহলে এলসির মাধ্যমে যে পাচার সেটা অনেক কমানো সম্ভব। শুধু সেন্ট্রাল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা বিএফআই এই তিনজন এক হলে কমানো সম্ভব হবে না। তার সঙ্গে রাষ্ট্রের অন্য কিছু সংস্থা আছে, যেমন এনবিআর। একটা সময় আপনি জানেন যে ট্রান্সফার প্রাইসিং সেল এনবিআর গঠন করার কথা ছিল এবং সেটা পাইলট প্রকল্প হিসেবে বেশ কিছুদিন কাজও করছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই ট্রান্সফার প্রাইসিং সেলটা গঠন করা হয়নি। গঠন করা হলেও সেটা কার্যকর হয়নি। সেটার উদ্দেশ্য ছিল এরকম যে বিদেশে কোন পণ্য দামটা আসলে কত, সেই পণ্যটা কাস্টমসে যখন ছাড় করা হচ্ছে তখন আসলে তারা কত কত দিয়ে ছাড় করছে, এইটা যাচাই বাছাই করার জন্য ট্রান্সফার প্রাইসিং সেলটা গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা মেবি 2009 বা 2010-এর দিকে। কিন্তু আস্তে আস্তে যেহেতু পাচারকারী কারা সেটা আপনারা ভালোই জানেন যে আসলে কারা অর্থ পাচার করছে। পাচারকারীরা এত বেশি শক্তিশালী, এত বেশি প্রভাবশালী রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং তাদের অর্থনৈতিক কাঠামোতে তাদের প্রভাবটা এত বেশি যে সরকার চাইলেই যখন তখন একজন মানি লন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। পারে হয়তো দুই একটি মানি লন্ডারকে এখন ধরা হচ্ছে, যারা এবং ধরা হচ্ছে সেটা ঠিক মানি লন্ডারিং বা একজন মানি লন্ডারকে ধরার জন্য। হারুনুর রশিদ, সরকারের মুখপাত্ররা কিন্তু বলছেন যে তাদের কালো হাত যত শক্তিশালী হোক না কেন আমরা কিন্তু তাদের পাচার করা টাকা ফিরিয়ে আনবো এবং তাদের জন্য যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা যাক, সরকারে যদি এই কথাটা যদি আশ্বস্ত হইতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে অনেক বেশি গর্বিত হতে পারতাম। কিন্তু আসলে আমরা তো জানি যে সিঙ্গাপুরে কার হোটেল আছে, দুবাইয়ে কার ব্যবসা আছে, আমেরিকাতে কার বাড়ি আছে, কানাডায় কার ঘর আছে, এটা আমাদের জানা, সরকারেরও জানা, সবার মুখে মুখে। সেকেন্ড হোমে কে 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 বাড়ি কিনছেন, কোন কোন আমলা বছরে কতবার বিদেশে যায়, এই সব ট্র্যাক রেকর্ড সরকারের কাছে আছে। মানি লন্ডারকে ধরা বা অর্থ পাচারকারীকে এইটা ধরার জন্য সরকারের কিন্তু বিস্তর গবেষণা করার প্রয়োজন নেই। জাস্ট 1 মিনিটের কাজ। ইমিগ্রেশনে যে কতবার একজন ব্যক্তি কতবার বিদেশে গেলেন, সে কি করতে গেলেন, কি কাজে গেলেন, কয় টাকা খরচ করে আসলেন, তার মাসিক ইনকাম কত, তার ব্যয় কত, তার সন্তানরা কোথায় লেখাপড়া করছে, তার সন্তানদের বাড়ি কোথায়, তার সন্তানদের গাড়িটা কোথায়, এই বিষয়গুলো খোঁজ নেওয়া সরকারের জন্য জাস্ট একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। সরকার যদি রাজনৈতিক সদিচ্ছা নেয় যে না আমি বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার হতে দেব না, তাহলে টাকা পাচার আমি মনে করি 80% এক সিদ্ধান্তে বন্ধ করা সম্ভব। বাকি 20% এটা আসলে মানে এখন বৈশ্বিক অর্থনীতি এত বেশি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত যে 20% লিকেজ এটা মেনে নিতেই হবে। এটা পুরোপুরি কখনোই বন্ধ করা সম্ভব হবে না, যেটা সারা বিশ্ব, আমেরিকা বা কানাডা এরাও পারে নাই, আমরাও পারছি না। জি জি জি, প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, আপনি কি হারুনুর রশিদের সাথে একমত যে গভর্নমেন্টের একটা রাজনৈতিক সিদ্ধান্তই পারে 80% মানি লন্ডারিং ঠেকিয়ে দিতে? না না, সেটা তো সত্য। উনি যে কথাগুলো বললেন সেটি সত্য। সরকার যদি চান তাহলে বাংলাদেশে তো দুই একটা এক্সাম্পল আছে, যেমন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, তার টাকা কিন্তু সিঙ্গাপুর থেকে আনা সম্ভব হয়েছে। এরকম আরো 2-4টা কেস আনা সম্ভব হয়েছে। বাংলাদেশে কিন্তু আইন যথেষ্ট আছে, কিন্তু সাংবাদিক সাহেব যেটি বললেন সেটি হচ্ছে যে বাংলাদেশে আইনের প্রয়োগ নাই। অর্থাৎ আমাদেরকে একটা সমন্বিতভাবে কাজ করতে হবে। এখানে আর্থিক প্রতিষ্ঠানে যারা আছেন, এনবিআর আছেন, কাস্টমস আছে, সবাইকে যদি একযোগে কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে এটি করা সম্ভব। একজন মানুষের আয় সামান্য, একটা ফার্স্ট ক্লাস অফিসার, কিন্তু তার দেখা যাচ্ছে 3-4 জন ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করে। কোথা থেকে পড়াশোনা করে? অর্থাৎ আমি যখন অবৈধ আয়ের সুযোগ করে দিচ্ছি এবং অবৈধ আয় যে করছে তাকে ধরছি না,
তো সে তো তখন স্বাভাবিকভাবেই তার টাকা পাচার করছে, যেখানে তার টাকাটা সেফ হ্যাভেন পাবে সেখানেই সে তার টাকা পাচার করছে, এবং সে যেখানে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ যেখানে যে ভালো থাকবে সেখানেই সে টাকা পাচার করছে। সুতরাং আমি সাংবাদিক সঙ্গে একমত যে সরকার যদি চায়, সরকারের সেই ক্ষমতা আছে। এটি অন্য অন্য রাষ্ট্রের ক্ষেত্রেও দেখা গেছে। চায়নায় একটা ঘটেছে বছর দুয়েক আগে, যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খুব বড় পদে চাকরি করত, তার মানি লন্ডারিং এর একটা কেস ধরা পড়েছিল। চাইনিজ সরকার তাকে ডেকে নিয়ে তাকে জেলের মধ্যে ঢুকাই দিয়েছে। সে কিন্তু বিদেশে কর্মরত। সুতরাং আমাদের দেশে পালিয়ে গেল, টাকা পাচার করে পালিয়ে গেল, তাকে আমরা ধরছি না। আমাদের তো এই যে মানি লন্ডারিং ইন্টেলিজেন্স ইউনিট আছে। সরকার যদি চায় যে এই লোকটি আমাদের ফাইন্যান্সিয়াল করাপশন করেছে আমার দেশে, তাকে আমরা দেশে পাঠাবো, দেশে পাঠিয়ে দাও, তোমরা আটকাতে পারবা না। এর জন্য মোর অ্যান্ড মোর ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট দরকার। যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি, যে গত 2018 সালের শেষের দিকে বা 19 সালের প্রথম দিকে ইন্ডিয়া কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে একটা এনগেজমেন্টে গেছে, গিয়ে কিন্তু তারা ফল পেয়েছে, এবং এখন সুইস ব্যাংকগুলো ইন্ডিয়ান যে সমস্ত নাগরিক সুইস ব্যাংকে অবৈধ মানি রাখে তাদের নাম কিন্তু প্রকাশ করে। সুতরাং বাংলাদেশ সরকার, সুইজারল্যান্ডের এম্বাসি আছে, আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে। সুতরাং আমরা যদি বেশি বেশি করে ইন্টারন্যাশনালি আমরা যদি এনগেজ হই, যে না, আমাদের যে সমস্ত নাগরিক তোমাদের ব্যাংকে টাকা রেখেছে তাদের তালিকা আমাদেরকে দিতে হবে, তোমাদের আইন যাই হোক না কেন, এটি আমাদের সঙ্গে তোমাদের কূটনৈতিক সম্পর্কের একটি শর্ত, তা নইলে তোমাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে না। মোর এনগেজমেন্টে গেলেই কিন্তু আমরা কিন্তু এর একটা সলিউশন পাবো। তবে একটা ভালো জিনিস সাংবাদিক সাহেব বললেন, যে এখন কিন্তু সরকার বা সরকারের 2-4 জন মন্ত্রী কিন্তু স্বীকার করছে যে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে টাকা মানি লন্ডারিং হচ্ছে, ক্যাপিটাল ফ্লাইট হয়ে যাচ্ছে। এটি কিন্তু আগে স্বীকার করা হতো না। সুতরাং আমরা আশা করি যে সরকার যদি সেই যেটা স্বীকার করছেন সেই অনুসারে যদি কাজ করেন, অর্থাৎ সরকারের ইমিগ্রেশন, কাস্টমস, সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, এবং যারা এনবিআর, যারা কালো টাকা সাদা করার ক্ষেত্রে কালো টাকাকে রোধ করা, দুর্নীতি দমন কমিশন, সবাই মিলে যদি কাজ করে, অর্থাৎ আমাদের আইন আছে কিন্তু আইনগুলোকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সরকারের পক্ষে অসম্ভব কোনো কিছু নয়। এই কথা শুধু আমি বলতে পারি। আমি এখানেই থামছি। জি, জনাব মোহাম্মদ ইউসুফ, আপনার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, এবং আপনার সাথে এই বিষয়ে জনাব মোহাম্মদ ইউসুফের সাথে আপনারাও মানে যোগ করবেন। সেটা হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে একটা প্রতিবেদন দেখেছি যে আরব বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের একেবারে শুরুর দিকের প্রাইভেট ব্যাংক এবি ব্যাংক, সেই এবি ব্যাংকের 236 কোটি টাকা পাচারের একটি মামলা হয়েছে, এবং বলা হচ্ছে যে অফশোর ব্যাংকিং এর নামে এই টাকাটাকে পাচার করা হয়েছে, যেখানে ব্যাংকের চেয়ারম্যান সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যে ব্রাঞ্চ থেকে টাকা গিয়েছে সে ব্রাঞ্চের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এবং বিভিন্ন বিভাগীয় প্রধান যারা ছিলেন, সে বিভিন্ন বিভাগীয় প্রধান ব্যাংকের মধ্যে। তো জনাব মোহাম্মদ ইউসুফ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিভাগীয় প্রধান বা ডেপুটি ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ওনারা কি আসলে, ওনাদের কি কিছু করার থাকে এই ক্ষেত্রগুলোতে? যখন অফশোর ব্যাংকিং এর নামে টাকা পাচার হচ্ছে একটা ব্যাংকের মাধ্যমে, তখন ওই পদগুলো, যে পদগুলোর কথা বললাম, যে একটা ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার অথবা বিভিন্ন বিভাগীয় প্রধান, ওনাদেরকে আসলে তেমন কিছু করার থাকে কি? এটা আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, যেহেতু এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে একটা মামলা হয়েছে, তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে যাদের বিরুদ্ধে অভিযোগটা, নিশ্চয়ই তাদের হয়তো দায়িত্বে অবহেলা ছিল। এটা আমাদেরকে প্রাথমিকভাবে ধরে নিতে হবে। তারপরে যদিও যতক্ষণ অপরাধ প্রমাণিত না হচ্ছে, তাকে আমরা সুনিশ্চিত করে বলতে পারি না আসলে ওনাদের সংশ্লিষ্টতা কতটুকু ছিল। তো ব্যাংকার হিসেবে আপনি যেটা যে আপনার প্রশ্নের স্পিরিটটা যদি আমি ধরতে চাই, হ্যাঁ, প্রাইভেট ব্যাংক বা ব্যাংকার যারা ডেস্ক লেভেলে কাজ করেন, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার বা বিভাগীয় প্রধান, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো অনেকটুকু বাস্তবতা আছে। আমাদের অনেক বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আমাদের দেশের বাস্তবতায়, আমাদের আমাদের সামাজিক বাস্তবতায় অনেক বাস্তবতা আমাদেরকে মেনে নিয়ে আসলে কাজ করতে হয়। তারপর আমি বলবো
ব্যাংকার হিসেবে আপনি যখন একটি যে দায়িত্ব নিবেন, আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে আপনাকে অবশ্যই অনেক বেশি সচেতন হবে। আপনার উপর চাপ থাকবে, আপনার উপর অনেক ধরনের প্রেশার থাকবে। আপনি এই চাপগুলোকে আপনি কিভাবে ইন্টারনালি আপনি অ্যাবজর্ব করবেন এবং কিভাবে আপনার ডেস্কের দায়িত্বটাকে আপনি অ্যাজ পার কমপ্লায়েন্স এর আপনি পালন করতে চেষ্টা করবেন, সেটি ডিপেন্ড করবে আপনি কতটুকু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বা কতটুকু দক্ষতার সাথে আপনি ম্যানেজ করতে পারছেন সেটার উপর। যদি আপনি সুনির্দিষ্ট কোনো ব্যত্যয় দেখেন, কমপ্লায়েন্সের ব্যতিক্রম দেখেন, ডেফিনেটলি আমি মনে করি যে ব্যাংকার হিসেবে সেই জায়গায় আপনাকে থামতে হবে। আর আমি আপনার এই প্রশ্নের উত্তরের সাথে সাথে একটু আগে যে আলোচনা হচ্ছিল সেই জায়গায় কিছুটা প্রাসঙ্গিকতা আছে, সেটা আমি অ্যাড করি। সেটি হচ্ছে স্যার, প্রফেসর সাহেব এবং সাংবাদিক সাহেব দুজনই অর্থ পাচারের কিছু আইনগত দিক বা আইন প্রয়োগের যে দিকগুলো সেগুলো নিয়ে খুব সুন্দর করে ওনারা বলছিলেন, কিন্তু ওনারা হয়তো একটু সময় পেলে হয়তো নিশ্চয়ই অ্যাড করতেন, সেটি হয়তো অ্যাড করতে সময় অভাবে পারেনি। সেটা হচ্ছে কি, প্রথমত আমাদের অর্থ পাচার যদি রোধ করতে হয়, আমাদের অবৈধ অর্থ আদায়ের যে প্রক্রিয়াগুলো, দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষেত্র থেকে অবৈধ অর্থ আদায় করার সুযোগ তৈরি হচ্ছে, এই যে আজকে গোল্ডেন মানি, এই যে এক একজনের নাম আমরা দেখতে পাচ্ছি, এই সুযোগগুলোকে যদি আমরা, এই পথগুলো যদি শুরুতে রোধ করার চেষ্টা করতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, বা পুরো সরকার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমনের ঘোষণা দিয়েছেন। তো সেই জায়গাগুলোকে যদি রোধ করতে পারি, আমার মনে হয় আইন প্রয়োগের প্রয়োজনীয়তাটুকু, মানে অর্থ পাচার রোধ করার প্রয়োজনীয়তাটুকু কমে আসবে। এখন বাস্তবতা তো ডিফারেন্ট। আমরা হয়তো আমরা চিন্তা করছি যে আইন প্রয়োগ করে হয়তো সমস্যার সমাধানটা অনেক সহজ হবে। ডেফিনেটলি আইন প্রয়োগ করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় আইন প্রয়োগও করতে হবে, কিন্তু তার চেয়ে আমার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সমাজ। এখন দেখেন সমাজের সামাজিক চরিত্রটা যে পর্যায়ে গেছে, এখন সবার মধ্যে যে কোনো ভাবে একটা অবৈধ বা বৈধ পথে এক ধরনের সমাজ কিন্তু অবৈধ অর্থের এক ধরনের স্বীকৃতি দেয়। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে কোনো ভাবে অর্থের মালিক, বিত্তবান হওয়া, রাজনীতিতে অর্থের প্রভাব, সামাজিকতায় অর্থের প্রভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অর্থের সমাজে যে পরিমাণ প্রভাব, সেই সমাজে স্বাভাবিকভাবে অবৈধ অর্থ উপায়ের অর্জনের একটা চেষ্টা সর্বক্ষণই থাকবে। এবং এই জায়গাগুলোতে, এই শৃঙ্খলিত যদি করা না যায়, এটা হচ্ছে একটা অনেকটা দীর্ঘমেয়াদী একটা, আমি প্রস্তাবনার কথা বলছি। এই জায়গাগুলোকে আমার মনে হয় একই সাথে সমসাময়িকভাবে আইন প্রয়োগের সাথে সাথে সমাজকে পরিশুদ্ধ করার একটা চেষ্টা, সেই জায়গাগুলোকে আমাদের মনে হয় চিন্তা ভাবনা বা চেষ্টা থাকতে হবে। তাইলে আমার মনে হয় সামগ্রিকভাবে অর্থ পাচার, মানি লন্ডারিং, অবৈধ উপার্জন, এই জায়গাগুলো আমার মনে হয় কিছুটা কমে আসবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আপনি যদি কিছু যোগ করতে চান, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যে অর্থ পাচার আসলে উনি ব্যাংকার যে আমাদের শাখা ব্যবস্থাপক সাহেব যে কথাটা বললেন, এটাই আসলে সবচেয়ে বড় কথা, যে অবৈধভাবে অর্থ উপার্জনের সমস্ত পথ যদি বাংলাদেশ থেকে বন্ধ করা যেত এবং সমাজে অর্থ পাচারকারী অর্থকে স্বীকৃতি দেওয়ার যে মানসিকতা, সেটা যদি পরিহার করা যেত, তাহলে হয়তো অর্থ পাচার পর্যন্ত মানে অর্থ পাচার হবে এই পথ পর্যন্ত যাওয়ার আর প্রয়োজন পড়তো না। দেশের ভিতরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যেত, তাহলে হয়তো দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া অনেক বেশি সহজ হতো, এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারলে অর্থ পাচারের প্রসঙ্গ তখন হয়তো একেবারেই আর আসতো না। আপনাকেও ধন্যবাদ। শেষ কথা শুনতে চাই ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। আপনার কাছ থেকে আপনি যদি ছোট্ট করে একটু বলেন, ওনারা যেমনটি বলছিলেন যে আমরা যদি নিজেদের ন্যায়, নৈতিকতা, দুর্নীতি কে ত্যাগ করতে পারি, তবে অর্থ পাচারের প্রসঙ্গটাই আর আসবে না। এটা আসলে একদিনে সম্ভব হবে না, হয়তোবা অনেকদিন সময় লাগবে। তবে এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে পাচারটাকে দ্রুত রোধ করা। যে শক্তিই হোক না কেন, শক্তি যত বড়ই হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় শক্তি আসলে কোনো শক্তিই নয়। সেই শক্তি, রাষ্ট্র তার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যদি অর্থ পাচারটাকে রোধ করতে পারে, নিশ্চয়ই এটা রোধ করা যাবে। আপনি যদি 30 সেকেন্ডে আমাদের সাথে কিছু যোগ করেন। না, আমি যেগুলো ওনারা বললেন সেগুলোর সঙ্গে একমত। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অর্থ পাচারের বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তো আমি একটা ওনাদের সঙ্গে যেটা যোগ করব, যে অর্থ পাচার রোধ করা আরো ভালোভাবে সম্ভব হবে যদি বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর, গভর্নিং বডি, এই যে আইনগুলো একটু চেঞ্জ করা যায় এবং
তাদের লোন ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে আইনগুলো চেঞ্জ করা যায়, গ্রহণযোগ্য নয়। একটা ব্যাংকের ডাইরেক্টর অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, নিজের ব্যাংক থেকে তো নিচ্ছেই, অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বাংলাদেশের যে লোন ডিফল্ট হওয়ার জন্য যে আইন কানুনগুলো সেগুলো শক্ত করা দরকার। যেমন আজকে একটা পেপারে আসছে যে বাংলাদেশ সরকার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে যাচ্ছে আর কি। এটা অর্থাৎ লোন ডিফল্টকেও আমাদেরকে, ঋণ ডিফল্টকেও আমাদেরকে প্রতিরোধ করতে হবে, কারণ এক ব্যাংকের মালিক বা বোর্ড সদস্য ওই ব্যাংক থেকে বা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাচার করছে। সুতরাং সেই দিক থেকেও বাংলাদেশ ব্যাংকে এবং সরকারকে অত্যন্ত সাবধানী হতে হবে। দরকার হলে এই আইন বা রেগুলেশনগুলো চেঞ্জ করতে হবে। বিশেষ করে যারা বোর্ডের ডাইরেক্টর হবেন, চেয়ারম্যান হবেন, তারা যাতে লোন সেভাবে ঋণ নিতে না পারেন বা তাদের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ, এই ব্যবস্থাগুলো আমাদেরকে করতে হবে। বাদ বাকি যে কথাগুলো ওনারা বললেন তাদের সঙ্গে আমি একমত পোষণ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরও সবাইকে ধন্যবাদ, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ অনুষ্ঠান উপভোগ করেছেন আপনারা নিশ্চয়ই, এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, আমি অতিথিদের নামগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে দেই। প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ছিলেন মোহাম্মদ ইউসুফ, ভাইস প্রেসিডেন্ট যমুনা ব্যাংক, ছিলেন হারুনুর রশিদ, হেড অফ কমিউনিকেশন এনআরবি কমার্শিয়াল ব্যাংক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দূরত্ব বজায় রাখবেন, কারণ কোভিড আমাদেরকে কিন্তু আবারও বিপদে ফেলতে যাচ্ছে।